যে জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই শেখ হাসিনার শাসন আমলে যারা যারা যে কোনো ভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতিত হওয়ার সম্মুখীন হয়েছেন বা হবেন বলে মনে হয়েছিল, বা যাদেরকে ওনারা সরকারের কিছু যারা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি, তাদের কাছে মনে হয়েছে তাদেরকে সবাই ওনারা মনে করছেন ফেসিবাদী বিরোধী শক্তি। আর বাকি যারা সরকারের সময় কোনো রকম মানে ঝুঁকির মুখোমুখি হননি, কোনো রকম ভাবে তাদেরকে কোনো সমস্যায় পড়তে হয়নি এই সরকারের আমলে, কোনো এবং কোনো না কোনো ভাবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে কিছু না কোনো ভাবে একটা যুক্ত ছিলেন, সেটা হয়তো ইনোসেন্টলি এটা সরকারের সঙ্গে অনেকেরই অনেকভাবে থাকতে হয়, তাদেরকে সবাই ওনারা ফেসিবাদের দোসর বা মানে তারা দেশপ্রেমিক নয় এবং তারা দেশদ্রোহী, ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ এইভাবে ভাগ করছেন। এবং এটা প্রায় আমি দেখলাম যে অর্ধেকের চেয়ে বেশি ভাগই হয়ে যাচ্ছে যারা ফেসিবাদের দোষর এবং ফেসিবাদ। তো আমরা ততক্ষণ পর্যন্ত ছিলাম, পরে হঠাৎ করে যখন একটা ডাক দেওয়া হলো মনে হয় 4 ডিসেম্বর, যে সবাইকে মিলে জাতীয় ঐক্যের ডাক, সেখানে দেখলাম যে আমাদেরকে বাদ দেওয়া হলো। তখন বাদ দিয়ে যে করা হলো, তখন ঘোষণা দেওয়া হলো যে আমরাও ফেসিবাদের দোসর বা ইত্যাদি। এই কারণে আমাদের তারা এর আগে থেকে কথাটা শুনছিলাম, কিন্তু অফিসিয়ালি তখন আমরা জানতে পারলাম এবং আমাদেরকে সবকিছু থেকে বাদ দেওয়া হলো। সংস্কারের যত রকম আলাপ আলোচনা, আমি তো সংস্কারগুলো খুব জোরে সোরে করছিলাম এবং যেহেতু আমার অভিজ্ঞতা, আমার সমসাময়িক আর রাজনীতিবিদদের মধ্যে আমার মতো বাস্তব অভিজ্ঞতা খুব আমার মনে হয় খুব কম লোকেরই আছে। আমি একেবারে পার্লামেন্টে প্রায় বেশ 25-28 বছর থেকে বিভিন্ন সময় পার্লামেন্টের বিভিন্ন কমিটিতে ছিলাম, মিনিস্টার ছিলাম, বিরোধী দলে ছিলাম, বিরোধী দলের নেতা ছিলাম, উপনেতা ছিলাম। তার আগে আমি সরকারি চাকরি করেছি 25 বছর, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, দেশে করেছি, বিদেশে করেছি। আমার অভিজ্ঞতাগুলো দিয়ে আমি আমি অনেক কমিটিতে ছিলাম, যেই কমিটিগুলো এই সংস্কার করতে মানে সংবিধানের উপরে কাজ করা, রুলস অফ প্রসিডিউর উপরে কাজ করা, দেশের শাসন ব্যবস্থার বিভিন্ন সময় আমি এগুলো করেছি, চাকরির সময় করেছিলাম, এখনো করেছি, আইন তৈরি করা নতুন নতুন। তো সেই জন্য আমি খুব কাজ করছিলাম যে কিছু একটা হয়তো সংস্কার এগুলো করতে পারবো। তবে আমাদেরকে একেবারে পুরোপুরি বয়কট করা হলো। তখন আমি খেয়াল করে দেখলাম যে এই জিনিসটাকে, দেশটাকে দুই ভাগ শুধু করা হয়নি, একটা খুব সহজ জিনিস যেটা কমন, মানে মানুষ এক তরফ থেকে আর এক তরফের উপরে যেটা একটা এতদিন অনেকের একটা ক্ষোভ ছিল, অত্যাচারিত হয়েছে নানানভাবে, অন্যায়ভাবে হয়েছেন, সেটাও ঠিক। কিন্তু তাদেরকে যে যাদের উপরে অত্যাচার করতে দেওয়া হচ্ছে তারা কিন্তু সবসময় দায়ী ছিলেন না। এই দোষর বলা হচ্ছে যাদেরকে, বা যাদেরকে ফেসিবাদ বলা হচ্ছে, তারা সকলেই সবসময় দায়ী ছিলেন না, কিন্তু যাকে তাকে এরকম করার সুযোগ দেওয়া হলো। ফলে দেশে একটা অত্যাচারিত গ্রুপ, একটা অত্যাচারী গ্রুপ দাঁড়িয়ে গেল, সামনে সরাসরি দুটো ভাগ হলো। এখন এই ভাগের মধ্যে আমাদেরকে দিয়ে এটা একেবারে 16 কলা পূর্ণ হলো, দেশ সম্পূর্ণ ডিভাইডেড। এবং সেইখানেই আমার প্রশ্ন আসলো যে এখন আমরা সংস্কার করতে যাচ্ছি, এই সংস্কারগুলো তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করা উচিত, না হলে তো এগুলো গ্রহণযোগ্য হবে না। অর্ধেক লোককে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন তো শেখ হাসিনার সময়কার নির্বাচনের মতো হবে, এবং পরবর্তীকালে এই এইগুলো টিকবে কিনা। আবার যদি সংস্কার করা হয়, সেই সংস্কার তো পার্লামেন্টে গিয়ে সবার মতামতের ভিত্তিতে যদি গ্রহণ করা না হয়, তাহলে আবার এই শেখ হাসিনার সরকারের সময় যেগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দিকে যাবে। তো এগুলোই কথা। তুমি কি জিজ্ঞাসা করছিলেন কথাটা? জি, শেখ হাসিনার সময়কার নির্বাচনের কথা বলছিলেন, তো আমি ওই প্রসঙ্গে একটু আসবো, কিন্তু আপনি এরপর বলছেন যে তোমার এই সময় কথাটা দুটো ভুলে গেছি। ভাগে। আমি আমি আসলে মানে আপনারা নির্বাচনে যেতে পারবেন কিনা এই ও প্রশ্নটা আমি আচ্ছা, আপনাকে আচ্ছা আচ্ছা, এখন করছিলাম। আমি এটা সরি এটা বলছি। এখন এখন তোমার নির্বাচনের প্রশ্ন আসলো, তখন আমি যেটা খেয়াল করছি, এখন পর্যন্ত যেটা খেয়াল করছি, সেটা হলো এই যে তাদের একটা ধোয়া তুলে দিল যে আমরা ফেসিবাদের দোষর বা ফেসিবাদ যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে গেছি। এখন দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা যারা প্রশাসনে আছেন, বা এমনকি আমরা যে বিচার বিভাগে যাব কোনো একটা, সেখান থেকেও আমরা দেখছি যে সবাই একটু আমাদের প্রতি একটা নেগেটিভ, মানে যেহেতু আমরা এখন তাদের সরকার থেকে খারাপ দৃষ্টিতে আছি, কাজে আমাদেরকে একটা আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে নির্বাচনের আগে আমাদের যেটা লেভেল প্লেইং ফিল্ড, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি নির্বাচন করব, সেখানে যদি আমি বুঝি যে আমার ভোটাররা যেতে পারবে না, আমরা সঠিকভাবে ক্যাম্পেইন করতে পারবো না, বা ভোটাররা ভোট দিলেও সেটা সঠিকভাবে রেজাল্ট আসবে না, যেটা শেখ হাসিনার সময় হয়েছে, তাহলে সেই সব নির্বাচন তো আমরা গ্রহণ করতে পারবো কিনা আমরা জানি না। তার আগে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেগুলো দরকার, আমাদেরকে কনভিন্স হতে হবে যে যারা সরকারের সঙ্গে জড়িত আছেন এগুলো কাজের সঙ্গে থাকবেন এবং তারা নির্বাচন কন্ডাক্ট করবেন, তাদেরকে সেইভাবে নিরপেক্ষতা আছে এবং আমাদের সেই ব্যাপারে কনভিন্স হতে হবে, তাহলেই নির্বাচন হয়তো সঠিকভাবে আমরা করতে পারবো। জি, মানে আপনি এখনো আর নিশ্চিত? ওনারা যদি আমাকে নির্বাচন করতে না দেন সেটা অন্য কথা,
সেটা হলে তো দেশ তখন আর এক পর্যায়ে চলে যাবে, যেটার দিকে আমি ভয় করছি। দেশকে যদি স্বাভাবিকভাবে না রেখে অর্ধেক করার চেষ্টা করা হয়, যেটা শেখ হাসিনা করেছিলেন এবং উনি টিকতে পারেননি, তাহলে এনাদেরও সেই ভাগ্য হবে। তখন হয়তো দেশ আবার এই বৈষম্য বিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেটাকে আমি বলি সেটা হবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটা আবার শুরু হবে। এবং এখন যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে এটা একটা পর্যায়ে অবশ্যম্ভাবী হয়ে যেতে পারে। এটা আমি করি বা না করি, আমাদের মতো লোক যত কোনো সময় ওইরকম দিকে যেতে চাইবেন না, কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতি যদি না থাকে তাহলে সবাই তো বসে থাকবে না। তখন এটার সেই সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে দেশ যাবে। এবং যেখানে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত করুণ, সাধারণভাবে আমাদের দেশে এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেটার কোনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এটা সরকারকে এককভাবে আমি দায়ী করব না, তারপরেও মানুষের তাই সরকারের কাছে আশা করে তাদেরকে বাঁচতে হবে। আর তাদের কোনো নিরাপত্তা নাই, যেখানে সেখানে চুরি ডাকাতি রাহাজানি যাকে চিসাতে খুন করছে। আর খুন করে যদি তারা বলে যে আমরা এটা এটা হলো ফেসিবাদ মানে ফেসিবাদের দোষর, তাহলে মোটামুটি পুলিশ টুলিশ বা অন্যরা তাদেরকে অন্যভাবে দেখে। তারা কোর্টে গেল, তাদের অন্যরকম কোনো বিচার হয় না। পুলিশ গেলে এফআইআর অ্যাকসেপ্ট করে না। আমাদের পার্টি অফিসে আগুন লাগানো হলো, ওয়ার্নিং দিয়ে যে আগুন লাগানো হবে, আমরা পুলিশকে খবর দিলাম, সবাইকে খবর দিলাম, তারা আসলো, কোনো কিছু করলো না। এমনকি তারা একটা জিডি আমরা আমরা একটা কেস করতে গেলাম, সেটাও এখনো অ্যাকসেপ্ট করা হয়নি। তো এইসব পরিস্থিতি হলে নির্বাচনে আমাদেরকে বয়কট যদি ওনারা নাও করে, তাও হয়তো নির্বাচন আমরা করবো কিনা সেটা দেখতে হবে, ভেবে দেখতে হবে। নির্বাচনের জন্য যেটা দরকার এটা হলো, ইট ইজ নট জাস্ট সিলেকশন, ইট মাস্ট বি ইলেকশন। সেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। প্রতিটি মানুষ, অবাধ মানে হলো প্রতিটি মানুষকে ভোট দিতে হবে, প্রতিটি মানুষকে ভোটে দাঁড়াতে দিতে হবে। আমি যদি লোককে রেস্ট্রিক্ট করে দেই নিজের ইচ্ছায় যে এই কয়েকজন ছাড়া ভোট করতে পারবে না, তাহলে অর্ধেক লোকের যদি আমি সিটিজেনশিপই বাতিল করে দিই, তাদের ভোটিং রাইটসে বাতিল করে দিই, অর্ধেক লোকের যদি ভোটের দাঁড়াতেই বাতিল করে দিই, তাহলে সেটা যা হওয়ার সেটি হবে। সেটা তো নির্বাচন হবে না, এটা একটা সিলেকশন হবে, যেটা শেখ হাসিনা আসি করেছিলেন। নির্বাচন প্রসঙ্গে একটু আসি, কিন্তু আপনি যেটি ওই প্রসঙ্গটা একটু শুনি। আপনি বলছেন দেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফ্যাসিবাদের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী, এরকম দুটি ভাগ। মানে এর আগেও যে ভাগ শোনা যেত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মাত্রাগতভাবে কি সেটা বেড়েছে নাকি সেরকমই আছে নাকি কমেছে? মানে এই বিভক্তিটা কি বেড়েছে না কমেছে? এটা বলা বড় মুশকিল। তবে ভাগ মানে যেটা হচ্ছে, আমার চোখে পড়ছে যে জিনিস মনে হচ্ছে যেন মানে ফেসিবাদ বিরোধী বা ফেসিবাদের বিরোধীর চেয়ে ফেসিবাদের দোসর এবং ফেসিবাদের সংখ্যা দিন দিন বাড়ছে আর কি। মানুষের সবাই কিছুটা হলো আতঙ্কে থাকছে। আমি সেদিনকে একজনের কাছে গেলাম, এক জায়গায় গেছি, ওখানে একটা ছেলে আমার কাছে আসতো, এক ভদ্রলোক, অনেক সময় দেখা হতো। বলে নাই কেন, ওকে থানায় পুলিশে নিয়ে তাকে জেলে দিয়ে দিয়েছে। কেন জেলে দিয়েছে? উনি একটা কোনো গ্রুপ ফটোতে একটা আওয়ামী লীগের নেতা টেতা বা কোনো মন্ত্রীর সঙ্গে একটা কোনো ন্যাচারাল কোনো পাবলিক ফাংশন অথবা কোনো জায়গায় ছিলেন, ওই জন্য ওনাকে ফেসিবাদের দোষর হিসেবে ধরে, ওনার নামের কোনো মামলা টামলা ছিল না, একটা মিথ্যা একটা মামলার ভিতরে, যেটাকে বলা হয় যে কি জানি অপরিচিত নাকি অজ্ঞাতনামা, সেই অজ্ঞাতনামা। অজ্ঞাতনামার মধ্যে নাম দিয়ে ওনাকে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের হলে এখন কে কোথায় কোন সময় জেলখানায় যাবে এটা না বুঝতে পারলে আস্তে আস্তে তো সংখ্যা বাড়বেই। ফেসিবাদের দোষর বা ফেসিবাদ বা নিজে ফেসিবাদ এই ধরনের মানুষের সংখ্যা এনারা বাড়াচ্ছেন আর কি। আমরা মনে করছি যে যারা এইসব নিয়ে কাজ করছে তারা এটাকে বাড়াচ্ছেন। তারা এই যে কোনো ভাবে হোক এটা খুব একটা মানে হিংসা বিদ্বেষ এটা ছড়ানো, এবং এটার পপুলার একটা জিনিস, এটা নেশার মতো আর কি। মানুষকে বললে মানুষের হঠাৎ করে তার মনে হয় আমাকে তো এইভাবে অত্যাচার করেছে, কে করেছে সে কথা নেই, আমাকে অত্যাচার করেছে কাজে আমি কাউকে না কাউকে অত্যাচার করবো, এই সুযোগটা দেওয়া হয়, তখন মানুষ ঝাঁপিয়ে পড়ে। এগুলো হলো চিপ পপুলারিটি, মানে মানুষকে হঠাৎ করে রাগিয়ে দেওয়া, হঠাৎ করে নামিয়ে দেওয়া। এটা করা যত সহজ, নিবানো আবার তত কঠিন। যে লোকটাকে একবার অন্যায়ভাবে হোক বা যে কোনো ভাবে হোক, যাকে ঘৃণা দেওয়া হয়, যাকে প্রতিশোধ দেওয়া হয়, যার উপরে কোনো রকম কোনো বিদ্বেষ দেওয়া হয়, তার মনে কিন্তু এই বিদ্বেষটা থাকে। তখন আবার সে যে কোনো সময় এটাকে রিসিপ্রোকেট করতে চায়, আবার সেটাকে সে প্রতিবাদ করতে চায়, এটার প্রতিহত করতে চায়, এমনকি আবার সুযোগ পেলে এটা করে। আমাদের দেশে কিন্তু এই এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু অনেক দিন থেকে চলছে, এবং আমাদের দেশে বেশিরভাগ সরকারই কিন্তু সহজভাবে ক্ষমতা থেকে যেতে পারেনি। আমি সেটা সেদিকে বলছিলাম যে সহজভাবে যেতে না পারার কারণে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, এটা একটা অন্যতম কারণ ক্ষমতা আঁকড়ে থাকার। সেই জন্য আমাদের একটা কালচার সৃষ্টি করা উচিত ছিল যে রাজনীতি করা মানে এটা পাকিস্তানে আমরা দেখেছি, অনেকদিন পর্যন্ত দেখেছি আমরা। পাকিস্তান থেকে তো আমি চাকরি টাকরি করি, তারপরেও কিন্তু অনেকদিন পর্যন্ত ছিল, মানে নেতারা একজন একজনের সঙ্গে পারিবারিকভাবে তারা সামাজিকভাবে মিশতেন, কম্পিটিশন করতেন, কেউ হেরে যেত কেউ জিতে যেত। কিন্তু একজন হেরে গেলে তাকে সর্বাত্মকভাবে ধ্বংস করতে হবে, তাকে চেহারাই দেখা যাবে না, তার সঙ্গে মেশাই যাবে না, তাদের সঙ্গে যাওয়াই যাবে না। এই ধরনের কালচার আমাদের মতো কোটি কয়েক দেশ ছাড়া বেশিরভাগ সভ্য দেশ বা আমাদের আশেপাশের কোনো দেশে নেই। ভারতে বলেন, কোনো বলেন, সবাই ইলেকশন করছে, হেরে যাচ্ছে,
হেরে যে যাচ্ছে সেও তার বিয়েতে যাচ্ছে, তার দুঃখ কষ্টের পাশে দাঁড়াচ্ছে। আর দেশের স্বার্থে সবাই কিন্তু এক হচ্ছে। আমাদের কিন্তু এই যে প্রতিহিংসার রাজনীতি একটা সবচেয়ে খারাপ দিক হলো, আমরা দেশের স্বার্থে এক হতে পারি না। আমরা ঝট করে অন্য লোকের কাছে সাহায্যে চলে যাই, বিদেশের কাছে সাহায্যের জন্য যাই। গেলেই হয় যে বিদেশিরা তোমাকে সাহায্য তো ফ্রি কেউ করবে না। যখনই যার কাছে সাহায্যের জন্য চাইবো, আমি সেটার জন্য তাকে একটা প্রাইস দিতে হয়, এবং এইটা রাষ্ট্র এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা নিজেদের মধ্যে যেই ভাই ভাই হিসেবে থাকি, ভাই ভাইয়ের ঝগড়া আমরা ভাই ভাই মিটিয়ে নেব, আমাদের কারো কাছে যাবো না। তাহলে এগুলো জিনিস অনেক সহজ হতো। আমরা চেয়েছিলাম, এবার আমি প্রথম দিন যখন গিয়েছিলাম আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টার কাছে, আমি কিন্তু বলেছিলাম যে আপনি একটা সুযোগ এসছে, 99% মানুষ এক হয়েছে, যে কোনোখানেই হোক। শেখ হাসিনা পতন চেয়েছে, তারা চেয়েছে একটা ভালো নির্বাচন, তারা চেয়েছে একটা ভালো সরকার ব্যবস্থা, এবং সেই মাধ্যমে একটা জবাবদিহিতামূলক সরকার, এবং তার মাধ্যমে বৈষম্যহীন সরকার, একটা দেশ সমাজ ব্যবস্থা, ন্যায় বিচার ভিত্তিক। এটার জন্য কিন্তু সবাই এক হয়েছে। এখন আপনি যদি এটাকে এক রাখেন, তাহলে আপনি যেটা করতে চাইবেন সেটাই কিন্তু হবে, এবং সবাই আপনার সঙ্গে থাকবে। আপনি যতদিন থাকতে চান, কেউ অরাজি হবে না। মানুষের দুঃখ জি, কষ্ট জনাব আদা জিম করে কি কাদের হবে? অনেকগুলো কমেন্টসও আসছে, এর মধ্যেই কমেন্টস চলে আসছে। আমি আসলে কমেন্টস এর দিকে যাই একটু, নির্বাচন প্রসঙ্গে, মানে কমেন্টস গুলো আমি পড়েও আপনাকে হয়তো দু একটা হ্যাঁ, হ্যাঁ, শোনাবো। ঠিক আছে। নির্বাচন প্রসঙ্গে আপনি যে কথা বলছিলেন সেখানে একটু আলোচনা করতে চাই। এটা নিয়েই আসলে অনেক একটা বড় বিদ্বেষ বা ক্ষোভের জায়গা জাতীয় পার্টির প্রতি, যে জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ কোনোভাবে পার পেয়ে গেছে নির্বাচনগুলোতে। আপনি বলেছেন যে আপনারা নির্বাচনে যেতে চাননি, আপনাদের ব্ল্যাকমেইল করে আনা হয়েছে, বা আপনাদের শেখ হাসিনা গায়ের জোরে আপনাদেরকে নির্বাচনে এনেছে। মানে সবসময় জাতীয় পার্টি কেন ব্ল্যাকমেইল হয়? আরো তো অনেক পার্টি আছে, জাতীয় পার্টি কেন সবসময় না, ব্ল্যাকমেইল হয়? এটা অন্য লোক ব্ল্যাকমেল হয়েছে। জাতীয় পার্টিকে যেটা হয়েছে সেটা হলো নির্বাচনে আনার জন্য ব্ল্যাকমেল করা হয়েছে। অনেকে নির্বাচন থেকে অনেক কিছু করা হয়েছে। এটা শুধু জাতীয় পার্টি একক হয়েছে তা নয়, জাতীয় পার্টি ভিজিবল মানে হয়েছে বা নির্বাচনে ভিজিবল আনার করা জন্য হয়েছে। জাতীয় আমি পার্টিকে প্রতিবারই আমি ব্ল্যাকমেইল বলছি, করা হচ্ছে। জাতীয় পার্টি থেকে 91 পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি, যে দুটো দল ক্ষমতায় ছিল, তাদের একটাই উদ্দেশ্য লক্ষ্য করা গেছে, তারা অন্য সব বিষয়ে যাই মতবিরোধ থাক, জাতীয় পার্টিকে ধ্বংস করার বিষয়ে সবাই এক ছিলেন। এটা আমি